রাত তখন প্রায় 11:30। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত বাস নামিয়ে দিল রাফিকে। ড্রাইভার শুধু বলেছিল, এইটুকু পারি ভাই, এরপর আর রাস্তাও নাই, সাবধানে থাকেন। রাফি একা কাঁধে একটা ব্যাগ, চোখে ভয় আর কৌতূহলের মিশেল। তার মামাতো ভাই নাহিদ প্রায় 3 মাস আগে এসেছিল এই অঞ্চলের এই এক অজানা গ্রামে, নাম চণ্ডীপুর। এরপর থেকে সে নিখোঁজ। পুলিশ বলেছিল হয়তো জঙ্গলে হারিয়ে গেছে। ওই অঞ্চলে তো চৌধুরী সাহেবের পুরনো জমিদার বাড়ি, লোকজন বলে জায়গাটা অভিশপ্ত। রাফি কথাগুলো বিশ্বাস করেনি। সে জানে নাহিদ সাহসী ছেলে, অদৃশ্য হয়ে যাওয়ার মতো কিছু হয়নি। নিশ্চয়ই কিছু আছে, কিছু লুকানো সত্য যেটা কেউ বলতে চায় না। তারপর হাতে একটা পুরানো চিঠি ছিল, যা নাহিদ পাঠিয়েছিল ঠিক 1 সপ্তাহ আগে, কিন্তু পোস্ট করা হয়েছিল 3 মাস আগে। তাতে লেখা ছিল, রাফি, আমি এখানে এমন কিছু দেখেছি যা চোখে দেখলেও বিশ্বাস হয় না, কিন্তু আমি বের করবই এই জমিদার বাড়ির অভিশাপটা আসলে কি। যদি আমি না ফিরি, বুঝিনি এখানে কেউ চায় না আমি বেঁচে থাকি। রাফি চিঠিটা হাতে নিয়েই ঠিক করে সে যাবে চণ্ডীপুর, খুঁজে বের করবে ভাইয়ের অন্তর্দানের রহস্য। কিন্তু সে জানতো না যে রহস্যর খুঁজে সে এসেছে সেটা তাকে বাঁচতে দেবে না। রাফি ধীরে ধীরে এগিয়ে চলল, চারদিক নীরব, শুধু মাঝে মধ্যে দূরের ঝিঝি পোকাদের আওয়াজ। ঘন গাছপালার ফাঁকে ফাঁকে চাঁদের আলো মাঝে মাঝে পড়ে, আবার হারিয়ে যায়। রাস্তাটা কাদামাকা, আর দুই পাশের ধান ক্ষেতের মতো কিছু, তবে বেশিরভাগ জমি আনাবাদি। হঠাৎ এক পাশ থেকে একটা কুকুর ডেকে উঠল, তার চোখ লাল আর কান খাড়া। রাফি থেমে গেল। কুকুরটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চেনে না, বরং হুঁশিয়ারি। একটু পরেই সে আবার হাঁটা ধরল। হাতে ধরা ছিল সেই চিঠির একাংশ, যেখানে লেখা ছিল গ্রামের একমাত্র প্রাচীন দোকানের কথা, গজনবীর মুদি দোকান। সেখান থেকেই সব খোঁজ পাওয়া যাবে বলে ইঙ্গিত ছিল। ঘণ্টাখানেক হেঁটে সে পৌঁছায় চণ্ডীপুর গ্রামে। ছোট একটা বাজার, 4-5টা কাঠের দোকান, আর তার মধ্যে একটি দোকানের উপর ঝুলানো সাইনবোর্ড, গজনবীর স্টোর। দরজাটা ঠেলে রাফি বলল, কেউ আছেন? একটু পরেই এক বৃদ্ধা দরজা খুলে তাকিয়ে বলল, তুই কি রাফি? আপনি গজনবীর চাচা? হুম, তোর ভাই নাহিদও এসেছিল একদিন, তারপর থেকে কেউ ওকে দেখেনি। তুই ফিরে যা বাবা। রাফি অবাক, আপনি ওকে চিনতেন? সে কোথায় গিয়েছিল জানেন? গজনবী চাচা একটু চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তার চোখ যেন ভয় জমে উঠল। ও গেছিল জমিদার বাড়িতে, সবাই নিষেধ করে, কেউ শুনে না। ও বাড়ির পেছনে আছে কালো নদী, সেই নদী থেকে রাতে আওয়াজ আসে, কান দিলে শোনা যায়, কারা যেন ডাকছে। ওরা ওকে নিয়ে গেছে বাবা, তোকে বলছি ফিরে যা। রাফি অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো, ওরা কারা? ওরা যারা মরে গিয়েও মরে নাই। গজন বিছাটা হঠাৎ দরজা বন্ধ করে দিলেন। রাফি হতবাক হয়ে রইল। হালকা ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হলো যেন সেই বাতাসের ভেতরে একটা স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, রাফি ফিরে যা। সে কাঁধের ব্যাগ শক্ত করে ধরল। নাহিদ হারিয়ে গেছে, সে ফিরে যাবে না, না পাওয়া পর্যন্ত। আর তখনই সে দেখতে পেল রাস্তার ধারে একটা কুয়াটার মুখ বন্ধ লোহার ডাকনায়, কিন্তু ডাকনার উপরে আঁকা আছে একটি চিহ্ন, একটি চোখ, যার নিচে লেখা, কালো নদীর পথ এখানেই শুরু। রাত তখন 12:07। কালো নদীর ডাক শুরু হলো। রাফি কুয়োটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অন্ধকারে ডাকনাটা যেন নড়ল হালকা করে, যেন ভেতর থেকে কিছু একটা টেলছে। সে চোখ সরিয়ে নিল। সময় এখন নয়। তার লক্ষ্য আগে জমিদার বাড়ি, সেখানেই নাহিদ শেষবার গিয়েছিল। গ্রামের শেষ মাথায় উঠে দাঁড়িয়ে আছে সেই বঙ্গপ্রায় বিশাল জমিদার বাড়ি। সাদা রঙের চুন উঠে গেছে, জানালাগুলো বন্ধ, ছাদ থেকে লতা পাতা ঝুলে পড়ছে। বাড়িটার চারপাশে ঘিরে কাঁটাতারের বেড়া, কিন্তু তার একটা দিক ফাঁকা। রাফি চুপচাপ এগিয়ে ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে নিস্তব্ধতা। রাফি পা চাপা শব্দে ধুলো তোলা মেঝেতে হাঁটে। দেয়ালে ঝুলছে কয়েকটা পুরনো পোর্ট্রেট জমিদার,
তার স্ত্রী, কিছু অচেনা মুখ। কিন্তু একটা ছবিতে চোখ আটকে গেল। ছবিতে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার মুখ একদম নাহিদের মতো, শুধু তার চোখ দুটো কালো, খালি দিয়ে যেন ঘষে মুছে ফেলা। পরের ঘরে একটা বিশাল আয়না। রাফি নিজের প্রতিবিম্ব দেখছিল, কিন্তু হঠাৎ তার পিছনে একটা ছায়া দেখতে পেল। একটা মেয়ে, সাদা শাড়ি, চুল ঝুলে পড়ে। সে তড়িৎ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, ছবিটা এখন ফাঁকা। রাফির প্রতিবিম্বও নেই। আয়নার নিচে খোদাই করে লেখা, যারা দেখে তারা হারিয়ে যায়। রাফি বুঝল এই বাড়িতে কিছু একটা আছে, যেটা জাগ্রত, আর তার চোখে পড়া শুরু হয়েছে। জমিদার বাড়ির শেষ প্রান্তে একটা দরজা, যার সামনে লাল রঙে আঁকা। এই দরজা শুধু মৃতদের জন্য। রাফি হাত বাড়ালো, দরজাটা খুলল না, কিন্তু পাশের মেঝেতে সে দেখলো অনেক পায়ের চাপ, খাদা মাখা। আর একটা ছিল যা একদম ছোট, শিশুর মতো। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ চাপটা, যেটা পায়ের নয়, বরং হাতের চাপ। একটা লম্বা, অস্বাভাবিক হাত, যেটা যেন টেনে নিয়ে গেছে কাউকে দরজার নিচ দিয়ে। রাফি পিছনে তাকাতেই শুনল ফিসফিস আওয়াজ, রাফি, তুমি এসেছো। আমি এখানেই আছি, কিন্তু এখান থেকে কেউ ফিরে যায় না। একটানা কাঁপতে লাগলো বাতাস। দেওয়াল থেকে একটা পেন্টিং পড়ে গেল ভেঙে, আর দরজাটা আপনা থেকেই খুলে গেল। ভেতরটা অন্ধকার, কিন্তু ভেতর থেকেই এবার একটা নিঃশব্দ কান্না শোনা গেল। ছেলেটা নিশ্চয়ই নাহিদ। রাফি পা লাগলো সে অন্ধকারে, অজানা ভয়াল মৃত্যুর পথে। রাফি এক পা দুপা করে ঢুকলো সেই অন্ধকার দরজার ভিতর। ভেতরে ঢুকতেই দরজাটা ধাই করে বন্ধ হয়ে গেল। সাথে সাথে নিভে গেল তার টর্চের আলো। আলো নেই, শব্দ নেই, শুধু নিঃশ্বাসের গা চমচমে গন্ধ। হঠাৎ সে অনুভব করলো কারো নিঃশ্বাস তার গলায় পড়ছে, খুব কাছ থেকে। সে পেছনে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার ঘুরে সামনে তাকাতেই একজোড়া ফাঁকা চোখ তার চোখের দিকে তাকিয়ে আছে। আর একটা কণ্ঠস্বর যেন হাওয়ার ভেতর থেকে বলছে, নিচে আয়, আমাদের ঘরে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। রাফি দৌড়ে টর্চ চালালো। আলো এবার জ্বলে উঠলো, আর আলোয় দেখা গেল ঘরের মেঝেতে একটা লুকানো ট্র্যাপডোর বা গোপন দরজা। দরজাটার গায়ে লেখা 1947, শেষ উৎসব। সে খুলে দেখে নিচে একটা সিঁড়ি ভাঙাচূড়া, কিন্তু নিচে কোথাও আলো জ্বলছে। রাফি ধীরে ধীরে নামতে লাগলো। ভূগর্ভস্থ কুঠুরি, সিঁড়ির নিচে একটা পাতাল তৈরি বিশাল কুঠুরি। দেয়ালে আগুন মশাল জ্বলছে, কিন্তু কেউ নেই। মেঝের মাঝখানে একটা গহ্বর, যার ভেতরে ধীরে ধীরে বয়ে চলছে এক দুয়াচ্ছন্ন কালো জল, কালো নদী। জলটা নড়ছে, কিন্তু বাতাস নেই। রাফি পাথরের একদিকে লেখা দেখতে পেল, এখানেই শুরু হয়েছিল অভিশাপ, এখানেই শুয়ে আছে তারা, যদি ডাকে সাড়া দিও না। সে তখন দেখলো এক পাশে পড়ে আছে একটা মোবাইল, নাহিদের মোবাইল। স্ক্রিনে একটা ভিডিও, হাফ ওপেন অবস্থায়। রাফি চালু করলো ভিডিও ফুটেজে নাহিদ বলছে, আজ আমি ডুবছি জমিদারের গোপন কুঠুরিতে। আমার চারপাশে গায়ে কাঁটা দেওয়ার মতো ঠান্ডা। আমি শুনতে পাচ্ছি কারা যেন নদী থেকে ডাকে। তারা নাম ধরে ডাকে, আমারও ডাক পড়েছে। তারপর ভিডিও কেঁপে উঠে বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ হবার ঠিক আগে ক্যামেরা ঘুরে দেখায় একটা মেয়ের পচা দেহ নদীর পাশে বসে আছে, চুলে জট, গায়ে সাদা শাড়ি, আর চোখের জায়গায় গর্ত। রাফি চমকে উঠল। তখনই হঠাৎ নদীর দিক থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর মেয়েকণ্ঠ, তুইও চলে আয় রাফি, মায়ের সাথে চিরকাল থাকার জন্য। নদীর পানি তরতর করে কাঁপতে লাগলো। তার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠলো একটা মাথা। চোখ নেই, চামড়া গলে পড়েছে, কিন্তু মুখে সেই হাসি, নাহিদের মুখ। রাফি, আমি একা, আমাকে ছাড়িস না। রাফি জমে গেল, কাফা গলায় বলল, তুই তুই সত্যি? নাহিদের মুখ বলল, আমি এখানে, আর আমি নেই, আমি এখন ওদের। তুই আয়,
নাহলে তোকেও নিতে হবে জোর করে। পেছনে গর্জে উঠলো মাটির নিচ থেকে আসা ভয়ানক এক আওয়াজ, আর ভেঙে পড়লো কুটির এক দিক। বেরিয়ে এলো কালো নদীর দেহহীন অভিশপ্ত আত্মারা। সবাই একসাথে ডাকছে, তুই ডাক শুনেছিস, এবার তোর পালা, আয় আয় আয়। চিৎকার করে ওঠে, নাহিদ তুই কোথায়? কিন্তু তারা কথা শেষ হওয়ার আগেই নদী থেকে একটা অদ্ভুত শীতল বাতাস উঠলো, আর তার চারপাশে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, তুই এখানে আছিস, তোর ভাই আছেই, কিন্তু তুই তো জানিস না এখানে আসার পর আর কেউ ফিরে না। তুই এখানে আছিস, আর একদিন তুইও আমাদের হয়ে যাবি। রাফির পা হড়কে গেল, সে পিছিয়ে গেল কিছুটা, কিন্তু সামনে এক ধরনের অদৃশ্য শক্তি তার শরীরের দিকে টানতে শুরু করলো। তার হাত পিছনে গিয়ে অন্ধকারে ডেকে, আর এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসলো। গহ্বরের মধ্যে ভেসে থাকা নদীর পানির মধ্যে দেখতে পেল সে একটু পুরনো ছবির মতো মুখ। ছবির মধ্যে এক মহিলার মুখ, যাকে সে মনে করেছিল নাহিদের বোন, কিন্তু এই মুখটা তখন একদম অন্যরকম হয়ে গিয়েছিল। কোথাও তাকে কালো সিলি মাটি দিয়ে ডেকে ফেলা হয়েছে, আর চোখের জায়গা সাদা হয়ে গেছে। তার ঠোঁট থেকে বেরিয়ে আসছিল শ্বাস, আর তার পাশেই দেখা যাচ্ছিল নাহিদকে, যে অন্ধকারে হারিয়ে গেছে। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল সেই মহিলার শেষ কথা, আমার জন্য এখানে থাকা, আর পালানোর কোনো উপায় নেই। একবার যাওয়া মানে একাত্ম হওয়া। তুমি এখানে চলে এসেছো, তাই তুমিও আমাদের হয়ে যাবে। রাফি আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু সে জানতো এই ভয় তার হারানোর কথা না। সে যে এতদিন খুঁজে বের করেছে নাহিদকে, আর এখন তাকে ছাড়তে হবে না। তার অবিশ্বাস্য তাকে বলে, আমি তাকে ফিরে পাবো, আমি একা পালাবো না। সে আবার এক দৃষ্টিতে নদীর দিকে তাকালো, তবে তার চোখ পড়তেই সেই মহিলার মুখের ভয়ালো হাসি উঠে এলো। তার পাশ থেকে আবারও কণ্ঠ শোনা গেল, বাবা আমি চলে যাব, তুমি এখানেই থাকো। রাফি ভয়ে চিৎকার করে উঠল, না না, তুই কোথায় চলে যাবি? সে মাথা তুলে তাকালো, কিন্তু ওই মুহূর্তে তার কাছে একটা পাথর এসে পড়ল। ওটা যে নদীর থেকে উঠে এসেছে। সেই পাথরকে ছুঁতে গেলেই বুঝতে পারলো অতীতের ইতিহাস সামনে এসে পড়েছে। নাহিদ কোথাও নেই। ওই মহিলার পাশে একটা পুরনো লুকানো গোপন কক্ষ দেখতে পেল রাফি। পুরনো একটি পাণ্ডুলিপি, তার উপরে লেখা, বহু বছর আগে এক জমিদার পরিবারের সদস্যরা এই জায়গায় প্রেতাত্মাদের অভিশাপ নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিল কালো নদী। এক একটা আত্মা হয়ে ফিরে এসেছে, আর এখানে আসা মানে নিজেকে হারিয়ে ফেলা। রাফি অল্প একটু কাঁপতে কাঁপতে সেই পাণ্ডুলিপি করল। তার মধ্যে ছিল এক অজানা রহস্য। কালো নদী আসলে ছিল একাধিক আত্মার বাসস্থান, যারা কখনো বেঁচে ছিল, আবার কখনো মরেছিল। তাদের প্রতিটি আত্মা ছিল জমিদার পরিবারের সদস্যদের, যারা তাদের গোপন কাজের জন্য পরকালও আটকে পড়েছিল। যে কেউ তাদের দেখতে পেত, তাদের পেছনে ডেকে নিত, আর তখন থেকে তাদেরই সেই ভাগ্য অপেক্ষা করত। অন্ধকারে আবার ফিসফিস করলো, তুই আসবি না, তুই এখানেই থাকবে, তোর ভাই আমাদের হয়ে গেছে। রাফির মুখের সামনে আবার আসলো সেই অন্ধকার হাত। সে রিভলভারটা বের করে ফেললো। তার হাতে শক্তি এলো, সে জানতো এখন পালাতে হবে। তার পেছনে সেই ভয়ঙ্কর কান্নার আবার শুনতে পেল, কিন্তু সে এক পা দুপা করে নিজের দিকেই ফিরতে লাগলো। এক পা এগিয়ে যাওয়ার পর সামনে সোজা নদী, আর তার উপর দিয়ে ভেসে এসেছিল এক মৃতদেহের অবয়ব। না, এটা তার ভাই নাহিদ। রাফি চিৎকার করে উঠল, না আমি ছাড়বো না, তুই বাঁচবি। রাফি যতই নদীর দিকে এগিয়ে যায়, ততই তার চারপাশে অন্ধকার যেন কিছুটা স্পষ্টতা আসে। সে জানে সে আর ফিরে যাবে না, এবার তাকে একদম শেষ পর্যন্ত যেতে হবে। কিন্তু নদীর দিকে এগিয়ে গিয়ে তার শরীরের অদৃশ্য কোনো শক্তির প্রবাহ অনুভূত হলো, যা তাকে থামিয়ে দিচ্ছে। রাফি জুড়ে বলল, আমাকে যেতে হবে, আমি নাহিদকে বাঁচাবো।
অথচ নদীর ওপাশ থেকে আসে সেই অদ্ভুত শীতল হাসি, যা রাফির কাঁপানো শরীরকে আরো বেশি কাঁপিয়ে তুলে। তখন সে লক্ষ্য করলো নদীর পানিতে ধীরে ধীরে একটা অবয়ব ভেসে উঠছে। তাতে শুধু গা বাসানো সাদা শাড়ির এক মহিলার মুখ, তার চোখ দুটি পুরোপুরি ফাঁকা। মহিলার কণ্ঠস্বর বেজে উঠল, রাফি, তুই চাইলে ফিরতে পারবি না। তুই এখানে এসে পড়েছিস, আমাদের সঙ্গে থাকতে হবে। রাফির গা শিউরে উঠে। সে জানতো এই শক্তি আর শক্তি নয়, এটা এক অভিশাপ, এক ভয়ঙ্কর দুর্বিষহ বাস্তবতা। সে চিৎকার করে উঠল, আমি ভয় পাই না, তুই কেউই আমাকে আটকাতে পারবি না। তবে যে মুহূর্তে সে কথাগুলো উচ্চারণ করলো, তার মনে হলো যে নদী তার উপর আক্রমণ চালাচ্ছে। গহ্বরের মধ্যে কিছু একে একে পাল্টে যেতে লাগলো। এক অজানা টান সে অনুভব করলো, শরীরে ঠান্ডা শিহরণ। তুই কি জানিস, এখানে আসার পর যাদেরও চোখ পড়েছিল তাদের কেউ ফিরে আসেনি। রাফি তীব্রভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকালো। তার মুখে দৃঢ় সংকল্প ছিল, তুমি যতই চেষ্টা করো, আমি ফিরে আসবো। আমি জানি আমার ভাই এখানে কোথাও আছে, আমি তাকে বাঁচাবো। তখন এই নদীর পানি যেন রূপ নিল এক ভয়ানক রাক্ষসের মতো। সেটা স্রোত হয়ে উঠে আসছে পড়ে তার দিকে, কিন্তু রাফি দমে গেল না। সে তার রিভলভারটা বের করে দু হাতে শক্ত করে ধরল। সে জানতো এক যুদ্ধ, জীবন আর মৃত্যুর, এভাবে পালানো যাবে না। এক মুহূর্তের জন্য নদী থেমে গেল, তবে তারপর নদীর পানি যেন বেশি উঠে আবার তার দিকে হুমকি দিচ্ছিল। রাফি কয়েকটা শুট ছুড়ে দিল নদীর দিকে। আস্তে আস্তে সেটি নিভে গেল, কিন্তু তারপর তার মাঝে যেন এক অদ্ভুত শক্তি ছিল, যা সরে যায়নি। প্রতিটি শটের পর নদী ফিরে আসে তার তীব্রভাবে, আর শক্তিশালী হয়ে। তোর বোন কি জানে তুই আসবি? মহিলা আবার ফিস ফিস করে বলল, তুই জানিস না এই নদী মিলিটারি, এটা সবাই কেটে নেয়, এবং একবার টেনে নিলে আর কেউ ফিরে আসে না। রাফি এক হাতে রিভলভারটা শক্ত করে ধরে অন্য হাতে আঙ্গুলে নিয়ে আঙ্গুল চেপে দিল। পেছনে তার শক্তি অনুভব হচ্ছিল, কিন্তু নদী, সেই অভিশপ্ত নদী প্রতিরোধে অস্থির হয়ে ওঠে। হঠাৎ নদীর কুকরানো জল পেটে বেরিয়ে এলো এক ভয়াবহ রাক্ষসের মতো ভেতরের অবয়ব। সেই শিয়াল মুখ, গা থেকে বিকৃত ছাইয়ের মতো ধোঁয়া বের হচ্ছিল, চোখ থেকে অগ্নি বের হচ্ছিল। রাফি চিন্তায় পড়ল, নাকি নাহিদের আত্মা? রাফি পেছনে কিছুটা চলে গিয়ে উকি মেরে তার পিঠের কাছে থেকে এক পুরানো পাণ্ডুলিপিটা দেখে। সেই পাণ্ডুলিপিতে লেখা ছিল, যে নদী একবার দখল করে নেয় তার থেকে মুক্তি পেতে হলে প্রাচীন অভিশাপ ভাঙতে হবে। পাণ্ডুলিপির নিচে আরেকটি রহস্যময় বার্তা ছিল, শুধু তুমিই পারবে যদি সত্যি চাইতে পারে। রাফি তীব্র সিদ্ধান্ত নিল, আমি যাব, আমি বাঁচাবো। তখন সে অনুভব করলো যেন নদী তাকে একদিকে টেনে নিয়ে চলছে, যেন কিছু অদৃশ্য পুতুলির মতো হাত তাকে গোপন পথে নিয়ে যাচ্ছে। তবে কেবল এক মুহূর্ত পরেই শূন্যতা, সকল অন্ধকার দূরে চলে গেল। চারপাশে এক বিশাল আলো ফুটে উঠল, আর রাফি দেখতে পেল তার সামনে নাহিদ দাঁড়িয়ে আছে। নাহিদ! কিন্তু তার চোখে এক অদ্ভুত ভীত ছিল। তার দেহ ছিল অশৈলী, আর তার সামনে পেছনে কালো মেঘ জমেছিল। নাহিদ বলল, আমি এখানে আছি, কিন্তু আমি আর মানুষ নই, আমি ওদের মধ্যে, আমি হাদের হয়ে গেছে। রাফির কণ্ঠে অসীম দুঃখ ভেসে এলো, না, তুমি ফিরে এসো ভাই। এবারের পর রাফি জানতো, যদি সত্যি নাহিদকে বাঁচাতে চায় তাকে আরও একটা সিদ্ধান্ত নিতে হবে। এটাই জীবন মৃত্যুর শেষ পরিণতি। রাফি স্তব্ধটি হয়ে দাঁড়িয়ে রইল। নাহিদ তার প্রিয় ভাই, যার জন্য সে এতদিন ধরে এই অন্ধকারে হাঁটছিল, এখন সম্পূর্ণ অন্য কেউ হয়ে গেছে। কিন্তু রাফি জানতো সে তাকে হারাতে পারে না। সে জানতো একমাত্র যে সত্যিকারের অভিশাপের উৎস খুঁজে বের করতে পারে, তবেই নাহিদকে বাঁচানো সম্ভব। নাহিদ! রাফি চিৎকার করে বলল, তুমি কি জানো আমরা এখনো ফিরে যেতে পারি? আমি তোমাকে ফিরিয়ে আনবো, তুমি আর তাদের হয়ে যাবে না। নাহিদ তার চোখে এক অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল, তুমি কিছুই বুঝতে পারছো না। এখানে আসার পর
আমরা কেউ আর পুরনো হয়ে ফিরে যেতে পারি না, এটা আমাদের ভাগ্য। তুমি, আমি, আমাদের সবাইকে একে একে নিতে হবে। রাফির চোখে তীব্র বেদনা ছিল, কিন্তু সে কোনোভাবেই হাল ছেড়ে দিতে চায়নি। সে জানতো তার বাইকে হারানোর কোনো প্রশ্ন নেই, তোকে ফিরিয়ে আনতে হবে, যতই কঠিন হোক না কেন। তুমি বলছো এটা আমাদের ভাগ্য, কিন্তু আমি যদি জানি ভাগ্য কখনো একদম শেষ হয় না, যদি আমরা নিজের হাতে নিজের পথ তৈরি না করি। রাফি দৃঢ় কণ্ঠে বলল, এখন তুমি আমার ভাই, তুমি এখানে আটকে থাকতে পারো না। আমি তোমাকে নিয়ে ফিরে যাব নাহিদ, যদি তোমাকে মুক্ত করতে হয় আমি সেটা করব। নাহিদের মুখে এক বিকৃত হাসি ফুটল, তার চোখে কিছুটা দুঃখ ছিল, কিন্তু সে তা গোপন করার চেষ্টা করছিল। তুমি কি জানো, এই কালো নদী আসলে আমাদের অদৃষ্ট। এখানে আসা মানে নিজেদের হারানো। তুমি একদিন এই নদীর অংশ হয়ে যাবে। রাফি কাঁদতে কাঁদতে বলল, না, তুমি সত্যি বলছো না? আমাদের এখানে কোনো অদৃষ্ট নেই, তোমাকে আমি বাঁচাবই। তখন এই নদীর পানি ধীরে ধীরে তার পায়ের কাছে উঠে এলো, যেন এক অদৃশ্য শক্তি তাকে টানছে। নদীর চারপাশে অন্ধকার আরো গভীর হতে শুরু করলো, আর রাফি যেন শুনতে পেল হাজারো মুখের ফিসফিনানি, তোমরা চলে আসবে, একে একে আমরা তোমাদের গ্রহণ করব। রাফি তাড়াতাড়ি রিভলভার বের করলো এবং চোখের সামনে নাহিদকে লক্ষ্য করে গুলি ছুড়তে লাগলো, কিন্তু প্রতিটি গুলি নদীর পানিতে ঢুকে যাচ্ছিল, আর কোনো ফল পাওয়া যাচ্ছিল না। হঠাৎ নদীর পানি আরো জোরালো হয়ে উঠল, আর সেখান থেকে এক ভয়ানক কণ্ঠ ভেসে এলো। একটা অদৃশ্য শক্তি বলে উঠল, তুমি কি আমাদের শেষ শিকার হবে রাফি? তুমি আমাদের অঙ্গ হয়ে যাবে। এরপর যদি তুমি পারো, যতই তুমি যুদ্ধ করো, আমরা তোমাকে নিতে আসবো, কেউ পালাতে পারবে না। রাফি বুঝতে পারলো এটা শুধু নদী নয়, এটা ছিল পুরোপুরি অভিশাপ, যা তাদের নিয়ে আসা প্রতিটি আত্মাকে গ্রহণ করছিল। যতই সে যুদ্ধ করুক, যতই পালানোর চেষ্টা করুক, এই কালো নদী তাকে শিকার হিসেবে নিতে চাইছে। কিন্তু রাফি হার মানতে পারে না, তার ভাইকে বাঁচাতে হবে, সেটা যেভাবেই হোক। তারপর সে দেখতে পেল নদী থেকে বেরিয়ে আসছে এক বিশাল কালো ছায়া, যা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। সেই ছায়ার মধ্যে রাফি চিৎকার করে বলল, তোমরা আমাকে নিতে পারবে না, আমি যাব, আমি বাঁচাবো। এবং হঠাৎ নদীর পানি একে একে ধুলতে লাগলো, যেন চারপাশে এক অদৃশ্য শক্তি তৈরি হচ্ছিল। রাফি বুঝতে পারল একমাত্র উপায় এই অভিশাপকে ভাঙা, এই কালো নদীর শক্তিকে হারানো, যা সব কিছু জুড়ে নিচ্ছে। তখনই সে মনে পড়ল পাণ্ডুলিপির সেই রহস্যময় লেখাটি, শুধু তুমিই পারবে যদি সত্যি চাইতে পারে। রাফি বলল, তুমি ফিরে আসবে নাহিদ, আমি তোমাকে নিয়ে যাব, যত দূর গন্তব্য যেতে হবে আমি তোমাকে ফিরিয়ে আনবো। আশ্চর্যজনকভাবে নদীর পানিটা কিছুটা স্তব্ধ হয়ে গেল। নাহিদ আর তার চারপাশের অন্ধকারের মধ্যে স্পষ্টতা তৈরি হলো। নাহিদের চোখে চোখ পড়তে সে জানলো এই যুদ্ধে একমাত্র সে নিজেই জয়ী হতে পারবে, কিন্তু তার জন্য তাকে দিতে হবে আত্মত্যাগ। নদী তার গম্ভীর স্রোতে ভাসমান, আর রাফির সামনে দাঁড়িয়ে থাকা নাহিদ, তার চোখের অভিব্যক্তিকে এক অদ্ভুত মিশ্রণ ছিল, দুঃখ, ক্ষোভ এবং এক ধরনের তীব্র হতাশা। নাহিদ জানতো সে আর স্বাভাবিক নয়, সে জানতো তাকে এই অভিশপ্ত নদীর সঙ্গে একাত্ম হতে হবে। কিন্তু তার ভাই রাফির চোখে সেই পুরনো সম্পর্ক ছিল, একজন ভাই যার জন্য সে কিছুই করতে পারে না, যদিও সবকিছু তার বিরুদ্ধে। নাহিদ, রাফি কাঁদতে কাঁদতে বলল, তুমি ফিরবে না? তুমি কি চাও না মুক্তি পেতে? নাহিদ তার চোখে এক তীব্র দৃষ্টি নিয়ে বলল, রাফি, এই নদী আমাদের নিয়ন্ত্রণে নেয়, আমাদের কেউ আর মুক্তি পায় না, কিন্তু তুমি হয়তো পারবে যদি তুমি আমার সাথে একাত্ম হতে পারো। তুমি আমার মতো হয়ে যাবে, আর এই অভিশাপ ততদিন স্থায়ী হবে না। রাফি তার কণ্ঠ ধরে রেখেছিল, তার চোখে আর এক মুহূর্তের জন্য নাহিদ খেয়ানো সাহস ছিল না। সে জানতো নাহিদ যা বলছে তার ঠিক, এটা একটা অদৃশ্য শক্তি, যে শক্তি তাদের নিয়ে আসছে। এই নদীও কোনো মানবিক শক্তির বিরুদ্ধে নয়, বরং এক অজানা, অমোচনীয় অভিশাপ।
তবে এক পলকেই রাফির হৃদয়ে এক নতুন শক্তির উন্মোচন হলো। তার দৃঢ় সংকল্প তাকে এই অভিশাপ ভাঙার জন্য অনুপ্রাণিত করছিল। সে জানতো একমাত্র বিশ্বাস এবং সাহস দিয়ে এই অভিশাপের অন্ধকার কাটানো সম্ভব। তুমি বলছো আমাকে তোমার মতো হয়ে যেতে হবে? রাফি বলো, না আমি তোমার মতো হব না, আমি তোমাকে ফিরিয়ে আনবো যেভাবেই হোক। তার কথা শেষ না হতেই নদী থেকে বেশি আসলো এক অন্ধকার ছায়া, যে নদী নিজেই সশস্ত্র হয়ে উঠবে। নাহিদ হঠাৎ চিৎকার করে উঠল, না তুমি পারবে না, আমি জানি আমি এখন তাদের অংশ হয়ে গেছি। তারপর নদীর পানি ভেঙে বেরিয়ে এলে এক রাক্ষসীয় অবয়ব। সেখান থেকে হাজারো রাক্ষসীয় হাতের মতো শীর্ণ ছায়া বের হতে লাগলো, যা রাফিকে শ্বাসরোধ করতে যাচ্ছিল। নদী আবার তার দিকে ছুটে আসছিল, যেন সে একের পর এক শিকার হিসেবে তাকে নিয়ে যেতে চায়। রাফি এবার আরো দৃঢ় হলো। সে জানতো তার বেঁচে থাকার একমাত্র উপায় এই অভিশাপের উৎসে আঘাত হানতে হবে। তার হাতে রিভলভার, আর সেই রিভলভার থেকে গুলি বের করবে সে। একের পর এক ছোড়া শুরু করলো, তবে গুলি নদীর পানি তছনছ করে, কিন্তু একে পরাজিত করতে পারছিল না। ঠিক তখনই রাফির মনে একটা অস্পষ্ট ভাবনা এলো। সে পাণ্ডুলিপির কথা মনে করলো, সেই লেখাটি যেখানে বলা হয়েছিল, শুধু তুমিই পারবে যদি সত্যি চাইতে পারো। রাফির দম নিতে পারে এক মুহূর্তে যেন থামলো। তার চোখে এখন শুধুই বিশ্বাস ছিল, আর তার সমস্ত শক্তি একসঙ্গে জড়ো হয়ে গিয়েছিল। সে হাত তুলে আকাশের দিকে চিৎকার করে বলল, আমি মুক্তি চাই, আমি আমার বাইকে ফিরিয়ে আনবো, আমি অভিশাপ ভেঙে দেব। এ সময় নদীর পাশ থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, আর নদীর পানি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে বুঝতে পারলো নদী তাকে একবার পরীক্ষা করছে। এখন তাকে ওই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। নাহিদ আবার বলে উঠল, তুমি পারবে না, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। কিন্তু রাফি তার চোখে তাকিয়ে বলল, তুমি আমার ভাই, আমি তোমাকে হারাতে পারি না। এভাবেই এক মহাকাব্যিক যুদ্ধে রাফি এবং নাহিদ দুই ভাই আবার নিজেদের মধ্যে সংগ্রাম করতে শুরু করলো। একদিকে রাফি তার ভাইকে বাঁচানোর জন্য ছিল, নিজের জীবন বাজি রেখে লড়াই করছিল। অন্যদিকে নাহিদ ছিল অন্ধকার শক্তির কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছিল। তবে রাফির বিশ্বাস আর সাহস তাকে এমন জায়গায় নিয়ে গেল, যেখানে নদী আর অন্ধকার তার সামনে হার মেনে গেল। রাফি আবার নদীর দিকে ফিরে তাকালো, আর এক মুহূর্তে নদীর পানি স্থির হয়ে গেল। একটা বিশাল আলোর প্রবাহ নদীর উপর থেকে এসে তাকে ঘিরে ধরল, আর সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে একটা আত্মার রূপ দেখতে পেল। সেই আত্মা ছিল নাহিদ। নাহিদ বলল, তুমি সফল হয়েছো রাফি, তুমি আমার কাছে আসতে চেয়েছিলে আর তুমি আমাকে মুক্তি দিলে, আমি শেষমেশ মুক্ত। এরপর নাহিদ অদৃশ্য হয়ে গেল, আর নদী তার জায়গায় শান্ত হয়ে ফিরে গেল। রাফি দাঁড়িয়েছিল অবাক, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে জানতো সে আসলে তার ভাইকে ফিরিয়ে আনতে পেরেছে। এই নদী, এই অভিশাপ আর তাকে দূরে রাখতে পারেনি।